আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। আমরা আজকে আপনাদের সামনে নতুন একজন অতিথিকে নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা কথা বলবো হচ্ছে এমন একজন এক্সপিরিয়েন্স ব্যাংকার, যার প্রত্যক্ষ নেতৃত্বে একটি ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, তারা সেই খারাপ অবস্থা থেকে, দুর্দশা থেকে এখন আস্তে আস্তে ঘুরে দাঁড়িয়েছে এবং তারা এখন স্বপ্ন দেখছে আগামীতে আরও কীভাবে অগ্রগতির দিকে যাওয়া যায়। তো এখন কথা না বলে চলুন আমরা সরাসরি কথা বলি আমাদের অতিথির সাথে। আমাদের সাথে আছে ইউসিবি কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ মামদুদুর রশিদ সাহেব। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। তো আপনাদের সাথে তো প্রায় 6 মাস পর, প্রায় 7 মাস পর জি। আবার আপনাদের সামনে আমরা কথা বলতে আসছি। তো এখন আসলে আমি যদি 6 মাস 7 মাস আগে যেটা বলেছিলেন আপনারা, যে আপনারা একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছেন, ব্যাংকের যে ধরনের ব্রিডিংটা হয়েছিল সেখান থেকে আপনারা ঘুরে দাঁড়ানোর একটা প্ল্যান দিয়েছেন এবং সেই প্ল্যানের রোড ম্যাপ অনুযায়ী আপনারা কাজ করে যাচ্ছেন। তো সেই প্ল্যানের কথা যদি আমি বলি, সেই প্ল্যানটা কি আপনারা অ্যাচিভ করতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, আমরা 1 বছর আগে, অর্থাৎ 2024 সালের শেষে, যখন 2025 সালে আমাদের পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করি, তখন যে জায়গাগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ প্রতিটি জায়গায় আমরা সফলতা অর্জন করেছি। আপনারা জানেন, আমরা বছর শেষ করার পরে বিভিন্ন মিডিয়াতে আমরা জানিয়েছি আমাদের দেশের সর্বজনকে যে আমাদের প্রায় 13,000 কোটি টাকা আমাদের ডিপোজিট গ্রোথ হয়েছে। আমাদের এডি রেশিও কমে এসছে আপনার 83%, যেটা এক সময় 2024 সালের শেষ কোয়ার্টারে অলমোস্ট 95% ছুঁই করছিল। আমরা মূলত 3টি এরিয়া নিয়ে কাজ করেছি 2025-এ, যেটা অনেক ব্যাংকের জন্যেই আপনার আসলে মূল জায়গাগুলোই 3টি। একটি ছিল লিকুইডিটি ম্যানেজমেন্ট, যে আমাদের এডি রেশিও যেখানে 95% ছুঁই করছিল 2024 সালের শেষ কোয়ার্টারে, সেটাকে আমাদেরকে ম্যানেজ করে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে ওনারা যেটা অ্যালাউ করেন সিলিংটা 87%, তার নিচে যেন আমরা নামিয়ে নিয়ে আসতে পারি। আমাদের ডিপোজিট সবসময়ই ছিল আমাদের অ্যাসেট লেভেলের চেয়ে কম, আমরা যাতে ডিপোজিটটাকে আমরা অ্যাসেট লেভেলের চেয়ে বেশি করে নিতে পারি, সেই জায়গায় আমাদের লক্ষ্য ছিল। সো লিকুইডিটি ছিল একটি এরিয়া। দ্বিতীয় এরিয়াটা ছিল রিকাভারি। আমাদের যে স্ট্রেসড লোনগুলো আছে, সেই লোনগুলোর থেকে যেন আমরা টাকা পয়সাগুলো ফেরত পাই। আমাদের ডিফল্ট লোনগুলো যেগুলো আছে, সেগুলোকে যেন আমরা স্ট্যান্ডার্ড লোনে পরিণত করতে পারি। সো রিকাভারি এবং এনপিএল ম্যানেজমেন্ট আমাদের সেকেন্ড পিলার ছিল, যেটা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। আর তৃতীয় যে জায়গাটা ছিল ব্যাংকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেটা হচ্ছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট বা মূলধন পর্যাপ্ততা। এই মূলধনটা আমাদের নেমে গিয়েছে, যেটা রিকোয়ার্ড তার চেয়ে নেমে গিয়েছিল, সেটাকে আবার ইমপ্রুভ করার জন্য আমরা কাজ করেছি। সো 3টি এরিয়াতেই আমরা সফলতা অর্জন করেছি এবং আমি মনে করি যে 2025 সাল ইউসিবির জন্যে ছিল একটা ইয়ার অফ ট্রান্সফরমেশন, এবং শুধু ইউসিবির ইতিহাসেই যে এটা একটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বছর হিসাবে থাকবে তাই না। আমি মনে করি যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ট্রান্সফরমেশন নিয়ে যখন কথা হবে, তখন 2025 সালে ইউসিবির ট্রান্সফরমেশনটা সবসময় আলোচনায় আসবে। এখন ধরেন আপনি যে বললেন যে এডি রেশিওটা, যেটা আপনার 95%-এর কাছে চলে গিয়েছিল, সেইখান থেকে আপনার 83% নিয়ে এসেছেন। সো এই 12 বেসিস পয়েন্টসের একটা রিডাকশন হয়েছে। ইটস এ সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট। মানে এটা কীভাবে করলেন এটা? আমরা 2024-এর শেষে যখন বাজেট করি 2025-এর জন্যে, আমরা বেশ চ্যালেঞ্জিং একটা বাজেট হাতে নিয়েছিলাম। 2024-এ আমাদের নেট ডিপোজিট গ্রোথ ছিল 4,082 কোটি টাকা। তার আগের কয়েক বছরের আমি গড় নিয়েছিলাম, যার পরিমাণ ছিল 4,800 কোটি টাকা। কোনো একটা ইন্ডিভিজুয়াল ইয়ারে আমি দেখেছি আমাদের হাইয়েস্ট ডিপোজিট গ্রোথ ছিল 7,800 কোটি টাকা। তো সেটাই ছিল আমাদের রেকর্ড, ছিল এর আগের রেকর্ড। তখন কিন্তু ইউসিবির ব্র্যান্ডে কোনো ডেন্ট ছিল না। 2024 সালের শেষ কোয়ার্টারে আপনারা জানেন যে পত্রপত্রিকায় অনেক নিউজ এসেছিল, যে নিউজগুলো অনেকাংশই সত্যি, এবং সেটার কারণে আমাদের ব্র্যান্ডে একটা বড় ডেন্ট হয়েছিল। আমরা এটা 95%-এর কাছাকাছি চলে গিয়েছিল, কারণ 2024 সালের শেষে
যখন বিভিন্ন এই পোস্ট জুলাই ইভেন্ট যখন অনেক নিউজ আসছিল পত্রিকায়, ট্রান্সপারেন্সি আসছিল, তখন অনেক নিউজ এসছিল যেটা ব্র্যান্ডের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তো তখন অনেক ডিপোজিট আমাদের বেরিয়ে গিয়েছিল, আমাদের 95% পর্যন্ত চলে গিয়েছিল এডি রেশিও। তো আমরা তখন 10,000 কোটি টাকার একটি বাজেট করেছিলাম, যেটা 2024 সালের পারফরমেন্সের তুলনায় প্রায় 2.5 গুণ বেশি ছিল। আমরা যদি অ্যাভারেজ করি তার আগের 4 বছর, সেটারও দ্বিগুণ ছিল। সো বাজেটেই এটা একটা চ্যালেঞ্জিং টার্গেট হিসেবে প্রতীয়মান হয়েছিল। 2025-এর শুরুতে আমরা আমাদের সমস্ত ব্রাঞ্চ ম্যানেজারদেরকে নিয়ে একটা বিজনেস কনক্লেভ করেছিলাম। সেখানে হেড অফিসের বিভিন্ন ডিপার্টমেন্ট হেডরা ছিল এবং আমাদের তখন ছিল 231টা ব্রাঞ্চ। 231টা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সবাই অংশগ্রহণ করেছিল 2025-এর শুরুতে, 23শে জানুয়ারি 2025। ওইখানে আমরা সবাই মিলে আলোচনা করে আমাদের জন্যে আরেকটু অ্যাগ্রেসিভ একটা টার্গেট নিয়েছিলাম, যেটাকে আমরা বলতাম অ্যাসপিরেশনাল টার্গেট, যে বাজেট আছে 10,000 কোটি টাকা, কিন্তু আমরা অন অ্যান অ্যাভারেজ প্রতি মাসে 1,000 কোটি টাকা করে বাড়াবো, যাতে বছরে আমার 12,000 কোটি টাকা ডিপোজিট বৃদ্ধি পায়। তো এই জায়গাটাতে আসতে গিয়ে আপনারা জানেন যে আমাদের রেজাল্ট এসছে 13,000 কোটি টাকা, অর্থাৎ আমাদের অ্যাসপিরেশনকেও আমরা ছাড়িয়ে গিয়েছি আরও 1,000 কোটি টাকায়। তো এইটা করতে গিয়ে আমাদের দুটো জায়গায় মূলত কাজ করতে হয়েছে। একটা হচ্ছে যে আমাদের কাস্টমারদের কনফিডেন্স ফেরত নিয়ে আসতে হয়েছে, আমাদের এমপ্লয়ীদের কনফিডেন্স ফেরত নিয়ে আসতে হয়েছে। সো 2024-এর শেষে যখন কাস্টমারদের মধ্যে একটা অনিশ্চয়তা ছিল যে তারা এই ব্যাংকের সঙ্গে ব্যাংকিং অব্যাহত রাখবেন কি না, এই ব্যাংকে ডিপোজিট রেখে তারা সেফ ফিল করবেন কি না, এবং এমপ্লয়ীদের মধ্যে কনফিউশন ছিল যে ব্যাংকটা ঘুরে দাঁড়াতে পারবে কি না, তাদের জব সিকিউরড কি না, লোকসংখ্যা কমানো হবে কি না, এরকম অনেক কনফিউশন তাদের মধ্যে ছিল। কাস্টমারদেরকে প্রথম যে আশ্বাসটা আমরা দিয়েছিলাম যে আপনারা আমাদের যে কোনো টাচ পয়েন্ট থেকে ডিপোজিট উইথড্র করতে গেলে আপনারা কখনোই বিমুখ হবেন না। সো আমাদের এটিএমে আমরা এনাফ ক্যাশ সবসময় রেখেছি। ইভেন বড় বড় ইভেন্টগুলোর সময়ও আমাদের ক্যাশ কখনো ডিপ্লিট হয় না এটিএম থেকে। সাফিসিয়েন্ট ক্যাশ ছিল ফর উইথড্রয়াল ফ্রম আওয়ার ওন কাস্টমার্স অ্যাজ ওয়েল অ্যাজ কাস্টমার্স অফ আদার ব্যাংকস, এবং সেটা আমরা দেখেছি আমাদের এটিএম থেকে অন্য ব্যাংকের কাস্টমার যারা তারা উইথড্র করেছেন। আমাদের কাউন্টার থেকে আমরা কখনো কাউকে বিমুভ করি নাই। আমাদের ক্লিয়ারিংয়ে যত চেক এসছে আমাদের কোনো চেক কোনো দিন রিজেক্ট হয় নাই। তো এটা ছিল ইনিশিয়াল কনফিডেন্স বিল্ডিংয়ের পার্ট। এই বছরে আমরা চেষ্টা করেছি যে প্রতি মাসেই আমরা আমাদের মিডিয়া প্রেজেন্সের মাধ্যমে আমরা আমাদের অ্যাচিভমেন্টগুলোকে হাইলাইট করতে থাকব, যাতে কাস্টমারের মাইন্ডে আমাদের নামটা থাকে। কাস্টমার স্যাটিসফ্যাকশন যাতে আমরা এনশিওর করতে পারি সেটা আমরা অব্যাহত রাখার চেষ্টা করেছি। এই কাস্টমার স্যাটিসফ্যাকশন রাখতে গেলেই কিন্তু এমপ্লয়ির প্রশ্ন চলে আসে, কারণ কাস্টমার স্যাটিসফ্যাকশনটা করছে কারা? আমাদের এমপ্লয়িরা। তো এমপ্লয়ীদের মধ্যে যদি আপনার কনফিউশন থাকে, এমপ্লয়ীদের মধ্যে তাদের জব সিকিউরিটি নিয়ে যদি অনিশ্চয়তা থাকে, তাহলে কিন্তু তারা বেস্ট কাস্টমার সার্ভিসটা দিতে পারবেন না। কারণ আমার মাথার পিছনে যদি সবসময় একটা দুশ্চিন্তা কাজ করে, একটা চাপ থাকে, তাহলে আমি কাস্টমারের সঙ্গে হাসি মুখেও কিন্তু কথা বলতে আমার কষ্ট হবে। সো আমাদের এমপ্লয়ীদেরকে আমরা নিশ্চিত করেছিলাম যে পারফরমেন্স রিলেটেড ইস্যু ছাড়া অন্য কোনো কাজে আমাদের জব হারানোর কোনো ভয় নেই, এবং তাদের ইনক্রিমেন্ট যখন পাওয়ার তারা তখন ইনক্রিমেন্ট পেয়েছেন ডিসপাইট দ্য ফাইন্যান্সিয়াল স্ট্রেস অন দ্য ব্যাংক। ইনক্রিমেন্টের যখন সময় এসছে তারা ইনক্রিমেন্ট পেয়েছেন, প্রমোশনের সময় যখন এসছে প্রমোশন পেয়েছেন, বোনাসের সময় এসছে বোনাস পেয়েছেন। তো এগুলো যখন একটা একটা করে ঘটা শুরু করলো এবং তারা দেখলো যে 3-4 মাস চলে গেল, কোনো জব তো আসলেই কেউ হারায় নাই। কারণ আমি চাচ্ছিলাম যে ব্যবসা বাড়ানোর মাধ্যমে আমাদের এমপ্লয়মেন্টটাকে জাস্টিফাই করা। যে বছরের শুরুটা হয়েছিল একটু স্লো ডাউন করে, তারপর থেকে ফেব্রুয়ারি অনওয়ার্ড আমাদের প্রতি মাসে যেমন কনসিস্টেন্টলি ডিপোজিট গ্রো করেছে, আমাদের অ্যাকাউন্টের সংখ্যাও বেড়েছে সিগনিফিকেন্টলি। আমরা অ্যাকাউন্টের নাম্বার যেমন আপনার আমাদের বেস যেটা 41 বছরে তৈরি হয়েছিল 2024 সালের শেষে 22 লক্ষ অ্যাকাউন্ট, আমাদের 2025 সালেই একটি বছরেই আমরা অ্যাকাউন্ট খুলেছি 6,78,000, যা প্রায়
30% বেশি। রাইট, রাইট। 42 বছরের বেজের উপরে 30% মানে বেশি। 42 বছরে যা অ্যাচিভ হয়েছে, রাইট। তার থেকে এই 41 বছরে যা অ্যাচিভ হয়েছিল তার এক এক বছরেই 30% বেড়েছে। Great. এবং এই সময়টাতে এই যে বললাম আমাদের সার্ভিসটাকে আমরা ইমপ্রুভ রাখার চেষ্টা করেছি, এই সময়টাতে আমাদের অ্যাকাউন্ট ওপেনিংয়ের টার্ন অ্যারাউন্ড টাইম বা যেটাকে আমরা বলি টিএটি, সেটা যেখানে ছিল অ্যাভারেজে 12 দিনের কাছাকাছি, সেটা আমরা 1.2 ডেজ বা 1.2 দিনে নামিয়ে আনতে পেরেছি। মানে একটা অ্যাকাউন্ট খুলতে যেখানে 12 দিন লাগতো, Right. সেটা আপনি 1.2 ডেতে নিয়ে রাইট। আসছেন। Oh my God. অ্যাকাউন্ট খুলতে 12 দিন লাগতো না, এটা আসলে লাগতো হচ্ছে যে অ্যাকাউন্ট খোলার পরে তাকে চেক বই দেওয়া এবং আলটিমেটলি উনি যখন মানে মানি উইথড্র করতে পারছেন, ডিপোজিট সাথে সাথেই করতে পারতেন, বা উইথড্রয়ালের আগে যে ফর্মালিটিসগুলো আছে দেখা যেত যে এটার অ্যাভারেজ ছিল 12 দিন, যেটা ইন্ডাস্ট্রির সাথে কম্পেয়ার করলে আসলে আমরা অনেক পিছিয়ে ছিলাম। তো সেইটা এই বছরের মধ্যেই অ্যাকাউন্ট সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের এই টিএটি কমে এসছে 1.2 ডেজে। আপনি স্যার একটা চমৎকার একটা কথা বলেছেন যে আপনাকে কয়েকটা ফ্রন্টে আপনাকে চিন্তা করতে হয়েছে। Right. প্রথমত হচ্ছে আপনাকে বোর্ডটাকে কনভিন্স করতে হয়েছে রাইট। যে, এবং এমপ্লয়মেন্টের জব সিকিউরিটিটা নিশ্চিত করার জন্য ওদেরকে মোটিভেট করতে হয়েছে। রাইট। এবং একই সাথে আপনার গুরুত্ব দিতে হয়েছে হচ্ছে আপনার কাস্টমারদের কনফিডেন্স রাইট। কিভাবে ধরে রাখবেন। স্যার আপনি স্যার এডিআর রেশিওর কথা আপনি বলছেন, Right. যে আপনাকে ডিপোজিট অনেক বাড়াতে হয়েছে। রাইট। তো নিশ্চয়ই আপনাকে ওই একই সাথে সাইমultaneously আপনাকে লেন্ডিংটাও করতে গুরুত্ব দিতে হয়, অ্যাসেট্রিক গ্রোথের দিকেও তো হয়তো গুরুত্ব দিতে হয়েছে। আমরা কিন্তু এর সাথে লেন্ডিংটা স্যার আমি কমাইনি। আরেকটা প্রশ্ন আমি add করতে চাই, এটা হচ্ছে এই ডিপোজিট বৃদ্ধিটা, রাইট। এটা কোন টাইপের ডিপোজিট? এটা কি হাই কস্টের ডিপোজিট নাকি লো কস্টের ডিপোজিট? থ্যাংক ইউ ফর আস্কিং দ্যাট কোয়েশ্চেন। সো আমাদের 2024 সালে যে ডিপোজিট গ্রো হয়েছিল, সেটাকে যখন আমি লো কস্ট, নো কস্ট এবং হাই কস্টে দেখি, আমাদের 138% গ্রো করেছিল হাই কস্টে, আর লো কস্ট এবং নো কস্টটা রিডিউসড হয়েছিল 38%। সো তার মানে হচ্ছে যে আমাদের লো কস্টটা কনভার্টেড হয়েছিল ইনটু হাই কস্ট। তো তখন একটা প্রোডাক্ট চালু ছিল আমাদের এখানে, 5.5 বছরে ডিপোজিট দ্বিগুণ হবে। 2025 সালের শুরুতেই আমরা সেইটা বাড়িয়ে দিয়েছিলাম 7 বছরে, ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনার জন্য, যে ওটা ছিল একটা এক্সেসিভ ইন্টারেস্টের ডিপোজিট। সো কাস্টমাররা সবাই উৎসাহী ছিল, অনেক সেভিংস অ্যাকাউন্টও আপনার কনভার্ট হয়ে ওই ডিপোজিটে চলে গেছে, যে কারণে আপনার হাই কস্ট 138% গ্রো করেছিল। আমাদের এবছরের ফাইনাল রেজাল্ট যখন আমরা দেখি, আমাদের 40%, এই 13,000 কোটির 40%ই হচ্ছে আপনার কাসা, কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট, লো কস্ট ডিপোজিট। 60% হচ্ছে আপনার ফিক্সড কস্ট। আমাদের 60% হচ্ছে রিটেইল ডিপোজিট, 10% হচ্ছে এসএমই ডিপোজিট, তার মানে 30% থাকছে আমার কর্পোরেট ডিপোজিট যেটা হাই ভলিউম। তো আমরা চেষ্টা করেছি আমাদের ডিপোজিটগুলোকে গ্র্যানুলার লেভেলে নামিয়ে নিয়ে আসা। স্যার আমি রিয়েলি কিউরিয়াস টু নো দ্যাট, মানে অন্যান্য যে সমস্ত ব্যাংকগুলো এই সমস্যায় ছিল বা এখনও আছে, তারা একটা প্রবলেম খুব ব্যাপকভাবে ফেস করতেছে, এটা হচ্ছে আপনার হাই অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। রাইট। তারা হয়তো বলছে আমরা এটা কমাবো, Right. বাট দ্যার আর রিয়েলি স্ট্রাগলিং। রাইট। স্যার এই জায়গাটাতে আপনার যেহেতু আপনি জব কাট করেন নাই, রাইট। এক্সিস্টিং ম্যান পাওয়ার আপনি বহাল রেখেছেন, Right. ওনাদের দিয়ে আপনি এই ধরনের একটা ড্রাইভে গিয়েছেন, রাইট। এবং ওদেরকে মোটিভেট করেছেন। Right. তো আপনি এই অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আপনি যখন এখানে ছিলেন না, Right. তখন তো এখানে হাই ছিল। রাইট। তো আপনি এসেছেন হচ্ছে 2024-এর 30শে সেপ্টেম্বর, রাইট? রাইট। তো এরপরে আপনি কি ধরনের অ্যাক্টিভিটিস নিয়েছিলেন যে যার কারণে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটাও কমেছে, বাট Right. ইন্টারেস্টিংলি হচ্ছে কোনো জব কাট হয়নি? রাইট। এবং আপনি যে কথাটা বললেন সেটা ঠিক, যে আমাদের জব কাট হয় নাই, ইনক্রিজটাও খুব সিগনিফিক্যান্ট হয় নাই। কিন্তু যেহেতু আমরা আমাদের ইনক্রিমেন্ট দিয়েছি, বোনাস দিয়েছি, সময় মতো প্রমোশন দিয়েছি, আমাদের পিপল কস্ট কিন্তু বেড়েছে। পিপল কস্ট বাড়ার পরেও আমাদের টোটাল কস্ট 2024 থেকে অ্যাবসলিউট নাম্বারেও 100 কোটির মতো সেভ হয়েছে। তাহলে আমরা কিভাবে সেভ করব? Right. সো 3টা মূলত স্ট্র্যাটেজি বলা যায়। একটা হচ্ছে যে যেখানে আমাদের মনে হয়েছে যে ইফেক্টিভনেসটা কম, অর্থাৎ বাহুল্যর পর্যায়ে পড়ে, সেটাকে কাট করে দেওয়া। দ্বিতীয়, আমাদের এক্সিস্টিং যত কন্ট্রাক্টস আছে, সেটা রেন্ট থেকে শুরু করে আমাদের বিভিন্ন জায়গায়
যত ইউটিলিটি আমরা নিচ্ছি, যেখানে নেগোসিয়েশন করা সম্ভব সেখানে রিনেগোশিয়েট করা, নতুনভাবে তাদের সঙ্গে আলোচনা করা। আর থার্ড হচ্ছে আমাদের প্রক্রিউরমেন্ট প্রসেসটাকে এবং সেইখানকার নেগোসিয়েশনটাকে স্ট্রিক্ট করে ফেলা, অর্থাৎ ভ্যালু ফর মানিটাকে এনশিওর করা। তো এই কয়েকটা স্ট্র্যাটেজি আমরা নিয়েছিলাম এবং সেটার ইফেক্টিভ রেজাল্ট আমরা পেয়েছি। লেন্ডিং গ্রোথটা কীরকম ছিল এই সময়টাতে, যেহেতু যদিও এখন মার্কেটে লেন্ডিং গ্রোথটা একটু চাপের মধ্যে আছে, কারণ ডিমান্ড কম, রাইট? তো যেহেতু একটা অর্থনীতির একটা স্থবিরতার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের, জি। তো এই সময়টার মধ্যে আপনাদের লেন্ডিং গ্রোথটা আপনারা কতটুকু মেনটেন করতে পেরেছেন? 2024-এর শেষে আমাদের লেন্ডিং বুকের পরিমাণ ছিল 57,000 কোটি টাকা। আমাদের 2025-এ প্রায় 4,500 কোটি টাকা আমাদের লেন্ডিং বেড়েছে। আমরা লেন্ডিংটাকে আমাদের বাজেটের সময়ও আমরা এটাকে আসলে কোনো বাজেট নিয়ে এগোইনি, যেহেতু লিকুইডিটিতে আমাদের কিছুটা টাইটনেস ছিল। আমরা চেষ্টা করেছি যে আমাদের কাস্টমারদেরকে সাপোর্ট করার জন্যে যে পরিমাণ ফান্ডিং করা প্রয়োজন আমরা সেই পরিমাণ ফান্ডিং তাদেরকে করব। হয়তো নতুন প্রজেক্টে যাওয়ার ক্ষেত্রে আমরা কিছুটা স্লো গিয়েছি, নতুন প্রজেক্ট হয়তো অনবোর্ড করি নাই, নতুন টার্ম লোনগুলো আমরা হয়তো এই বছরে দেই নাই। তারপরেও আমাদের 4,500 কোটি টাকা গ্রো করেছে, হুইচ অন দ্য বুক ইজ অলমোস্ট 8%। লিকুইডিটি ম্যানেজমেন্ট ইজ এন সিরিয়াস ইস্যু ফর অল দ্য ব্যাঙ্কস। রাইট। ইভেন অনেক ভালো ব্যাঙ্কগুলোও স্ট্রাগল করছে এখন, যেহেতু ওই অর্থনীতির অবস্থা একটু টালমাটাল অবস্থা যাচ্ছে, তো এর মধ্যে থেকে, তো এর মধ্য থেকে আপনার লিকুইডিটি ম্যানেজমেন্টটা কীভাবে এত ইফিসিয়েন্টলি করলেন? মানে কোন কোন এরিয়াতে আপনাদের ফোকাস পয়েন্টগুলো ছিল যে দিস আর দ্য এরিয়া উই শুড প্রায়োরিটাইজ, এবং সেই অনুযায়ী আপনারা কাজ করেছেন, সেই বিষয়ে যদি আপনি আমাদেরকে কিছু শেয়ার করেন। আমরা মূলত যে জায়গাটাতে ফোকাস করেছি সেটা হচ্ছে পুরো ব্যাংকটাকে উজ্জীবিত করা। আমরা ওয়ার্কিং কালচারটাকে চেঞ্জ করার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি আমাদের প্রতিটি এমপ্লয়িকে উদ্বুদ্ধ করতে, যাতে তারা ডিপোজিট সংগ্রহে ব্যক্তিগতভাবে কন্ট্রিবিউট করেন। এবং একদিকে যেমন তারা করছেন সেগুলো কোয়ার্টারলি আমরা আলোচনা করতাম, বাট আমরা কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রতিদিন যারা ভালো করছেন, সিগনিফিক্যান্ট ডিপোজিট নিয়ে এসছেন, এই গুড নিউজগুলো আবার আমরা সমস্ত এমপ্লয়ীদের সঙ্গে শেয়ার করতাম। এবং তাতে যে কাজটা হতো যে প্রতিটি এমপ্লয়ি যখন দেখছেন যে তাদের যে অর্জন, সেই অর্জনটাকে তারা সামনের দিকে নিয়ে যাচ্ছেন এবং সেটা রেকগনাইজড হচ্ছে। আমি একটি কথা আমাদের সহকর্মীদের সঙ্গে সবসময় বলতাম যে সাফল্য একটা নেশা এবং অর্জন একটা অভ্যাস। আমাদের সাপোর্ট ফাংশনে যারা আছেন, আমাদের গার্ডিং সার্ভিসে যারা আছেন, তাদেরকে কিন্তু তাদের কোনো টার্গেট ছিল না, ইভেন তারাও ডিপোজিট সংগ্রহ করেছেন। সো পুরো ব্যাংকে সবাই মিলে যে এইটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন ইয়ার, আমাদের ব্যাংকটাকে ট্রান্সফরমেশন করে একটা ফাউন্ডেশনে দাঁড় করাতে গেলে এই কাজটা আমাদেরকে করতে হবে অ্যাজ এ টিম। এই প্রত্যয়টা সবার মধ্যে চলে গিয়েছিল। একটা জিনিস স্যার, ধরেন আপনি ডিপোজিট মোবিলাইজেশন করেছেন, রাইট, এটা ছিল আপনার একটা প্রাইম টার্গেট, রাইট, মানে শেয়ার কাস্টমার কনফিডেন্সের পাশাপাশি। স্যার আপনার তো অনেক ধরনের অ্যাসেট বিভিন্ন ঝুঁকিতে পড়ে আছে, রাইট, কোর্টে আটকায় আছে, তারপরে হচ্ছে আপনার এনপিএল হিসাবে চলে গেছে, রাইট। স্যার এই অ্যাসেট রিকভারিতে আপনাদের মনোযোগ কীরকম ছিল? এখান থেকে আপনাদের সাকসেস কোনো স্টোরি আছে কিনা? আমরা রিকভারিতে আমি বলবো যে আমরা সিগনিফিক্যান্ট স্টেপ নিয়েছি, সফলতা এসছে, বাট এটাকে আমাদের সামনের দিকে আরও করতে হবে। এটা 1 বছরের মধ্যে আমরা সীমাবদ্ধ করতে পারিনি, সম্ভাবনা, কারণ এটা একটা প্রসেস। যেমন আমাদের লিগাল প্রসেসটাকে আমাদের এক্সটেন্ডেন করতে হয়েছে, আমরা লোক সংখ্যা বাড়িয়েছি লিগাল প্রসেসে, আমরা নতুন লয়ার নিয়োগ করেছি, কোর্টে আমাদের অ্যাক্টিভিটি বেড়েছে। আমাদের 2025 সালে প্রায় 1000-এর মতো নতুন লিগাল অ্যাক্টিভিটি আমরা শুরু করেছি। আমাদের যেমন এই বছর শুধু একটা সংখ্যা যদি আমি বলি, আমাদের রিটার্ন অফ লোন থেকে আমাদের রিকভারির পরিমাণ বেড়েছে প্রায় অলমোস্ট 250%। গত বছর আমরা যা করেছিলাম তার প্রায় 250% আমাদের রিকভারি হয়েছে। আমাদের ক্যাশ রিকভারি ফ্রম এনপিএল অ্যাকাউন্টস অর স্টেট অ্যাকাউন্টস, এগুলোও বেড়েছে অলমোস্ট সিমিলার পার্সেন্টেজে।
কারণ রিকভারি টিমটাকে আমরা কিছু ঢেলে সাজিয়েছি, এখানে কিছু অর্গানাইজেশনাল স্ট্রাকচারাল চেঞ্জ নিয়ে এসেছি, আমরা রিসোর্স দিয়েছি এবং সেই সঙ্গে আমাদের প্রসেসটাকে ইমপ্রুভ করেছি। 2023 সালের যে এনপিএল ছিল সেই এনপিএলটা সঠিক এনপিএল ছিল না, বাট সেটার পরিমাণ ছিল 6.8%। 2024 সালের শেষে যখন আমরা এটাকে ট্রান্সপারেন্ট প্রসেসে নিয়ে আসলাম, আমাদের এনপিএলটাকে আমরা প্রপারলি ডিক্লেয়ার করলাম, এই অ্যামাউন্টটা চলে গেল 14.9%-এ। এপ্রিল থেকে আপনারা জানেন IFRS 9, যেখানে 6 মাস থেকে ওভারডিউ পিরিয়ড 3 মাসে আসলেই আপনার সেগুলো এনপিএল হয়ে যাবে, নন পারফর্মিং লোন হয়ে যাবে। সেইটার কারণে এই সংখ্যাটা বেড়ে জুনের এন্ডে দাঁড়ালো 18.9%। কিন্তু এই যে আমরা নতুন করে ড্রাইভ করলাম, এই ড্রাইভের কারণে আমাদের সেপ্টেম্বর কোয়ার্টারে এসে এই সংখ্যাটা দাঁড়ালো 18.9 থেকে কমে 16.9%-এ। মানে 2 বেসিস পয়েন্ট কমে গেছে, 2% কমে গেছে। 2% পয়েন্ট। ডিসেম্বর এন্ডে এটা নাম্বারটা আমাদের অডিট প্রসেসের পরে ফাইনালাইজ করা হবে, কারণ এর আগের নাম্বারগুলো তো অডিটেড নাম্বার না, বাট ডিসেম্বরের নাম্বারটা যেহেতু অডিটেড নাম্বার আমরা প্রকাশ করব, এটা অডিট প্রসেস পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে টু ডিক্লেয়ার দ্য নাম্বার। বাট আপনাদেরকে এইভাবে আশ্বস্ত করতে পারি যে এটা যে নাম্বারটা সেপ্টেম্বরে রিপোর্টেড ছিল সেখান থেকে সিগনিফিক্যান্ট একটা রিডাকশন আপনারা দেখবেন আমাদের ডিসেম্বর নাম্বারে। তো এটা তো স্যার একটা অ্যাচিভমেন্ট। আপনারা যেহেতু এনপিএল এর ক্ষেত্রেও, ডু ইউ হ্যাভ এনি প্ল্যান, যে আপনারা নিশ্চয়ই সব কিছু প্ল্যান বেসই করছেন, যে আপনারা ধরেন এনপিএলটাকে আগামী 26 সাল শেষে এটা কোথায় দেখতে চাচ্ছেন, বা 27 সালে কোথায় দেখতে চাচ্ছেন? 26 সালের শেষে এটা আমরা 10%-এর নিচে দেখতে চাই, এবং আমরা বাংলাদেশ ব্যাংকে 2025 সালের শুরুতে একটা 5 বছরের প্ল্যান দিয়েছিলাম, তাতে 2029 সালে আমরা এটাকে 5%-এর নিচে নামিয়ে আনার প্ল্যান করেছি। আমি আশা করছি যে আমরা আমাদের যে কাজগুলো করছি সেটা অব্যাহত থাকলে সেই টাইমলাইনের আগেই আমরা এটা 5%-এর নিচে নামিয়ে আনতে পারব। ইটস অ্যাম্বিশাস, কিন্তু আমরা তো কিছু অ্যাম্বিশাস টার্গেট নিয়ে সেটাকে অ্যাচিভ করে আমাদের টিমের মধ্যে, টার্গেটের চেয়ে অনেক বেশি করে আমাদের টিমের মধ্যে এখন একটা বিশ্বাস বা আত্মবিশ্বাস এসছে যে আমাদের পোটেনশিয়াল ইজ অ্যাকচুয়ালি হিউজ। আমরা হয়তো নিজেদের চিন্তার গণ্ডির মাধ্যমে আমাদের পোটেনশিয়ালটাকে আমরা আবদ্ধ করে রেখেছিলাম। 2026 সালকে আপনি বলেছিলেন যে অগ্রগতির বছর আপনাদের, রাইট? তো আমি যদি ধরি আপনারা অগ্রগতি করতে যাচ্ছেন, রাইট, তো সেই ক্ষেত্রে আপনারা আসলে কোন কোন এরিয়াগুলোকে আপনার ফোকাস করছেন বেশি? দিস আর দ্য এরিয়াস ইউ হ্যাভ টু গিভ মোর ফোকাস অন ইট, সো দ্যাট ইউ ক্যান অ্যাচিভ দ্যাট প্রগ্রেস দ্যাট ইউ আর টকিং অ্যাবাউট। সো এই এরিয়াগুলো কোনগুলো? আমাদের লিকুইডিটির তো একটা বড় এরিয়া ছিল, কারণ আমার কাছে যদি কাঁচামাল না থাকলে আমি তাহলে প্রক্রিয়া করব কি? তো লিকুইডিটিতে আমাদের যেহেতু এখন 83%-এ নেমে এসছে, অর্থাৎ আমার কাছে এখন সাফিসিয়েন্ট লিকুইডিটি আছে টু এক্সপ্যান্ড মাই অ্যাসেট বুক বা লোন বুক। এখানে যে এডিশনাল ইয়েটা ব্যাংকের জন্য থাকে যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওটা মেনটেন করতে হয়। তো এই ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওটা আমাদের সাফিসিয়েন্ট ছিল না বলেই আমরা এই বছর জুলাই মাসে যখন আমাদের বার্ষিক সাধারণ সভা বা এজিএম করি, আমাদের শেয়ার হোল্ডারদের কাছ থেকে আমরা 3টি অ্যাপ্রুভাল নিয়েছি। একটি অ্যাপ্রুভাল নিয়েছি যে আমাদের সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করা, যেটা টিয়ার 2 ক্যাপিটালে আসে, এটার আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি। সেন্ট্রাল ব্যাংকের অ্যাপ্রুভাল লাগে এবং বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের অ্যাপ্রুভাল লাগে। আমরা ওইটার ক্ষেত্রে আমাদের অ্যাপ্রুভাল পেয়ে গেছি। এখন আমাদের এটা প্রক্রিয়াধীন আছে এবং কিছু সাবঅর্ডিনেটেড বন্ড কিন্তু আমরা অলরেডি ফান্ড পেয়ে গেছি আমাদের ব্যাংকে। দ্বিতীয় জিনিস ছিল আমাদের রাইট শেয়ার ইস্যু, এটাও আমরা শেয়ার হোল্ডারদের অনুমোদন পেয়েছি। আমরা অলমোস্ট আমরা যেটা জানতে পারছি যে এটা আমাদের নিয়ন্ত্রক সংস্থা যারা আছেন তাদের অ্যাপ্রুভাল প্রসেসের শেষ পর্যায়ে। আমরা আশা করছি হয়তো কিছুদিনের মধ্যেই আমরা এই ব্যাপারে অ্যাপ্রুভাল পেয়ে যেতে পারি। আমরা শেয়ার হোল্ডারদের কাছে আরেকটি অনুমোদন নিয়েছিলাম, সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজিক পার্টনার খোঁজার জন্যে, এটা খোঁজার জন্যে আমরা সেই কাজটি হাতে নিয়েছি এবং আমরা কিছু ইন্টারেস্ট পাচ্ছি। আমরা যদি সাবঅর্ডিনেটেড বন্ড এবং রাইট শেয়ার এই দুটোর মাধ্যমে আমাদের ক্যাপিটালটাকে ইমপ্রুভ করতে পারি, তাহলে আমরা স্ট্র্যাটেজিক পার্টনারদের কাছ থেকে পজিটিভ মানে ইন্ডিকেশন পাচ্ছি
বাট সেই প্রসেসটা আপনার কমপ্লিট করতে গেলে আবারও আমাদেরকে এই প্রসেসেই যেতে হবে, যে একটি বার্ষিক সাধারণ সভা বা স্পেশাল সাধারণ সভার মাধ্যমে আমাদের ইজিএম অথবা এজিএম এর মাধ্যমে অ্যাপ্রুভ হয়ে রেগুলেটরি অ্যাপ্রুভাল নিয়ে তারপরে করতে হবে। কিন্তু ওখানে খোঁজার ব্যাপারে, অর্থাৎ আমরা কথা বলা শুরু করার ব্যাপারে অনুমোদন নিয়েছিলাম এবং সেই কাজটা আমরা করছি। সো যেহেতু আমরা আশাবাদী যে 2026 সালেই আমরা এই ক্যাপিটালটাও রেইজ করতে পারবো। আমরা এই বছর আমাদের ফোকাস এরিয়ার মধ্যে আমরা যেগুলো কাজ করছি, একটা হচ্ছে আমাদের লিকুইডিটি যাত্রাটাকে অব্যাহত রাখা, অর্থাৎ ব্যাংকটিকে সাফিসিয়েন্ট লিকুইড রেখেই আমাদের অ্যাসেট গ্রোথ করা। সো এই বছর আমরা অ্যাসেট গ্রোথের ব্যাপারেও টার্গেট নিয়েছি। আমরা ক্যাপিটাল অ্যাডিকুয়েসিটাকে বাড়িয়ে আমাদের মূলধন পর্যাপ্ততা যাতে রেগুলেটরি রিকোয়ারমেন্ট মিট করে বা তার চেয়ে উপরে থাকে, সেই ব্যাপারে আমরা কাজ করছি। সেটাও 2026-এর আমাদের কাজ হবে। এটা তো গেল ব্যালেন্স শিটের মেইন জায়গাগুলো। আমাদের এক্সপেন্স র্যাশনালাইজেশন এফোর্ট উইল কন্টিনিউ, যাতে আমাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা ঠিক মতো থাকে। আমাদের ডিপোজিট মিক্সটা, যেটা এখন আমাদের বইয়ে আছে 40% লো কস্ট, 60% হাই কস্ট, এই রেশিওটাকে ইমপ্রুভ করা। সো 26-এর শেষে যেমন আমরা এটাকে আশা করি যে 40-60 থেকে 45-55-এ নিয়ে যাওয়া, এবং তার পরের বছর হোপফুলি এটাকে 50-50 করে ফেলা, এবং সামনের বছরগুলোতে সেই অগ্রযাত্রাটা অব্যাহত রাখা, যেখানে আমাদের অ্যাসেট গ্রোথটাও আমাদের প্ল্যান গ্রোথের মধ্যে থাকবে। ক্যাপিটাল অ্যাডিকুয়েসিটাকে আমরা প্ল্যান করছি, আমরা ডিপোজিট মিক্সটাকে প্ল্যান করছি, আমরা কস্ট টু ইনকাম রেশিওটাকে যেখানে আছে সেখান থেকে রিডিউস করার জন্যে আমরা চিন্তা করছি, আমাদের ডিজিটাল জার্নিটাকে এনহ্যান্স করার প্রক্রিয়ার মধ্যে আছি। এবং জেনে খুশি হবেন যে আমরা খুব দ্রুতই আমাদের এই ট্রানজ্যাকশনগুলো যাতে ডিজিটাল প্ল্যাটফর্মে হয়, যেটা এখন 60-65% এরকম রেঞ্জে যাচ্ছে, যেটা আমরা 85-90%-এর দিকে নিয়ে যেতে চাই উইদিন এ ফিউ ইয়ার্স। এবং সেইটার জন্যে আমাদের যে যাত্রা, সেই যাত্রাটা শুরু হয়েছে। আমরা রোড ম্যাপটাকে ড্র করছি। আমরা অলরেডি 2025-এ ওয়ান অফ দ্য বেস্ট সিবিএস সিস্টেম আমরা নিয়ে এসেছি। জুন মাসে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করেছি, যেটাকে বলা হয় মাইক্রো সার্ভিস বেসড ওপেন এপিআই কোর ব্যাংকিং সিস্টেম। আমরা যে প্ল্যাটফর্মটা নিয়েছি, আমরা ছিলাম গ্লোবালি 6th implementation of that CBS among the banks. Globally, we were the 6th. What about in Bangladesh? বাংলাদেশে ওই প্ল্যাটফর্মটার জন্য we were the first. তো এটা আমাদেরকে হেল্প করবে ইন টার্মস অফ দ্য প্ল্যাটফর্ম। বাট প্ল্যাটফর্ম তো সব কিছু না, এর সঙ্গে আমাদের আরও অ্যাপ্লিকেশনস নিয়ে আসতে হবে। খুব শীঘ্রই হয়তো আপনারা আমাদের আরও কিছু নতুন যাত্রার যে মাইল ফলক সেগুলো দেখতে পারবেন। তাতে এই ডিজিটাল জার্নির এনহ্যান্সমেন্টটা আমাদের হবে 2026-এ। একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, আপনি যেটা বললেন যে ডিজিটাল ট্রানজ্যাকশনের বিষয়ে, রাইট, যে 65% রাইট আপনাদের ডিজিটাল ট্রানজ্যাকশন হচ্ছে, মানে সব ট্রানজ্যাকশনের মধ্যে। রাইট। আমি যদি মার্কেটের কথা চিন্তা করি, মার্কেট লেস দেন 30%। রাইট। ওভারঅল মার্কেটে যা ট্রানজ্যাকশন হয় তার লেস দেন 30% হচ্ছে ডিজিটালি হয়। রাইট। আপনার এখানে হচ্ছে 65%। রাইট। ইটস এমেজিং ফিগার। এবং বাংলাদেশ ব্যাংকের যে বর্তমানে যারা আছেন, লিডারশিপে যারা আছেন, আমাদের একটা প্ল্যান আছে যে সেটা হচ্ছে আপনার কীভাবে আরও ক্যাশলেস সোসাইটির দিকে যাওয়া যায়। রাইট। তো যার কারণে ওরা বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলেন, বিভিন্ন ধরনের স্টেপ ওনারা নিচ্ছেন। ওনার টার্গেটটা হচ্ছে এটাকে বাড়ানো, যাতে করে এটা আরও ট্রেসেবিলিটি ইনশিওর করা যায় এবং পাশাপাশি ট্রান্সপারেন্সি আনা যায়। তো সেক্ষেত্রে আপনাদের যে অ্যাচিভমেন্ট, এটা তো ইন্ডাস্ট্রিতে সিগনিফিক্যান্ট একটা, মানে সবাই বলবে যে ইউসিবি ইজ ক্লিয়ার মাইলস্টোনস ইন ডিজিটাল ট্রান্সফরমেশন। স্যার, ডিজিটালি যেহেতু প্রশ্নটা আসলো, এখন স্যার তো জেনজি পপুলেশনের কথা আমরা সবসময়, তারা তো স্যার কাটিং এজ টেকনোলজি দ্বারা অভ্যস্ত, ইভেন তারা এখন এআই রেজিমে আছেন, বিভিন্ন ধরনের তারা সব কিছু এআই এর মাধ্যমে তারা ঘরে বসে থেকে করছেন। তো সেক্ষেত্রে স্যার আপনাদের টার্গেটটা কি, মানে আসে এই জেনারেশনটাকে অ্যাট্রাক্ট করা, অনবোর্ড করা, এটা আপনাদের প্ল্যানটা কি, এদেরকে আরও বেশি এখানে নিয়ে আসা? আমরা এই জেনারেশনের জন্য নতুন নতুন প্রোডাক্ট চালু করছি এবং আমরা ইনস্টিটিউশনাল এগ্রিমেন্ট করছি ট্রানজ্যাকশনগুলোকে ফিজিক্যাল থেকে ডিজিটালে ট্রান্সফর্ম করার জন্য।
যেমন কিছুদিন আগেই আমরা একটা নতুন কার্ড চালু করেছি, যেটা আপনার টেলিফোনের পিছনে, এখন সবার হাতেই তো আপনার টেলিফোন থাকে, এই টেলিফোনের পিছনে সেটাকে স্টিক করে দেওয়া যায় এবং সেটা আপনার ওই নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসির মাধ্যমে আপনার উইদাউট পাঞ্চিং এটাকে আপনি ব্যবহার করতে পারবেন। তো এটা যেমন আমি দেখলাম যে একটা ভালো আলোড়ন তৈরি করেছে। আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে এখন কাজ করছি যে তাদের এন্টায়ার ক্যাশ ম্যানেজমেন্টটাকে ডিজিটাল করে ফেলা। অলরেডি দু একটি ইউনিভার্সিটির সঙ্গে আমরা এটা কাজ করে ফেলেছি, তারা ইমপ্লিমেন্টেশনে যাচ্ছে, ভবিষ্যতে আমরা এরকম আরও করতে যাই। সো এই নতুন জেনারেশন যারা আসছে তারা কিন্তু টেক স্যাভি বা ডিজিটাল স্যাভি, বরং তারা ব্রাঞ্চে আসতে বললেই বা আসবে না। সো আমাদের এই যে অ্যাপ আমরা দিচ্ছি, আমাদের ইলেকট্রনিক ব্যাংকিং বা ডিজিটাল ব্যাংকিং ফ্যাসিলিটি, এগুলো তারা ব্যবহার করছে এবং সামনের দিকে আরও বাড়বে। এবং এই অ্যাপের মধ্যে শুধু ব্যাংকিং না, এটার মধ্যে আমরা চাই আমাদের লাইফস্টাইল সার্ভিসেসগুলোকেও নিয়ে আসতে। ইদানিং স্যার আপনি তো নিশ্চয় অবগত আছেন যে 5টা ব্যাংকের প্রক্রিয়াটা প্রসেসের মধ্যে আছে, নতুন একটা ব্যাংক ফর্ম করা হয়েছে। স্যার দেখা যাচ্ছে যখন এই মার্জার প্রক্রিয়াটা শুরু হয় তার আগে থেকেই, যখন এই 5ই আগস্টের ম্যাস অ্যাপ্রাইজিং যেটা হলো, সেই সময় যে একটা পট পরিবর্তন আমরা দেখলাম, তো এরপরে দেখা যাচ্ছে অনেকগুলো ইসলামিক বা শরিয়া ভিত্তিক ব্যাংকগুলা তারা একটা চাপের মধ্যে পড়ে গেল এবং তাদের পোর্টফোলিওটা খুব খারাপ অবস্থা হয়ে গেল। তো তখন একটা মার্কেটে ভ্যাকাম তৈরি হলো, যে শরিয়া ভিত্তিক যারা ক্লায়েন্ট তারা অল্টারনেটিভ কোনো জিনিস পাচ্ছে না। তখন অনেকগুলো কমার্শিয়াল ব্যাংক তারা যেটা করলো হচ্ছে এই গ্রুপ অফ কাস্টমারদের টার্গেট করে বিভিন্ন ধরনের ইসলামিক প্রোডাক্ট তারা লঞ্চ করে। এবং আমি যতটুকু জানি কিছু কিছু ধরেন শরিয়া ভিত্তিক ব্যাংক না, তারা এখন ফুল ফ্লেজে শরিয়া ভিত্তিক ব্যাংকের জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। স্যার আপনাদের ব্যাংকের ক্ষেত্রে স্যার এই সেগমেন্ট অফ কাস্টমারদের জন্য স্যার কি আপনাদের নিশ্চয়ই এরকম কোনো প্রোডাক্ট আছে বা আপনারা হয়তো আরও বেশি ইন্টেন্সিফাই করেছেন আপনাদের অ্যাক্টিভিটি, যাতে করে ওইখান থেকেও একটা সিগনিফিকেন্ট ভলিউম অফ নাম্বার অফ ক্লায়েন্টস তারা আপনাদের কাছে আসে এবং আপনাদের সার্ভিসটা তারা নেয়? যেটা খুশি হবেন যে আমাদের 2025 সালের আমরা এটা চালু করেছি 2021-এর শেষে, 22 থেকে আমি বলবো যে এখানে একটা ফুল ফ্লেজের সার্ভিস প্রোভাইড করছে। 24-এর শেষে এসে 3 বছরে ডিপোজিটের পরিমাণ ছিল অ্যাবাউট 2000 কোটি টাকা। 2025-এর শেষে এসে এটা 5700 কোটি টাকার মতো হয়ে গেছে শুধুমাত্র ইসলামিক ব্যাংকিং ওই উইন্ডোতে। আমাদের অ্যাসেট ছিল 1400 কোটির মতো, যেটা এখন 4000 কোটি প্লাস হয়েছে। আমাদের এটা হচ্ছে একটা উইন্ডো বেসড সার্ভিস। পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু আমাদের গ্রোথ অন দ্য ইসলামিক ব্যাংকিং ইজ মোর দেন আওয়ার কনভেনশনাল ব্যাংকিং। একটা জিনিস স্যার আমার জানার ইচ্ছা হলো, সেটা হচ্ছে ফরেক্স মার্কেট নিয়ে। তো আমি যতটুকু জানি স্যার, ইউসিবি ব্যাংক হচ্ছে ওয়ান অফ দ্য লিডিং ব্যাংক ইন টার্মস অফ ডিলিং ইন্টারন্যাশনাল ট্রেড। তো সেক্ষেত্রে স্যার যখন আপনি আসলেন, যখন এমডি হিসাবে যখন নিয়োগপ্রাপ্ত হয়ে আসলেন, তখন তো একটা চাপের মধ্যে ছিল, কারণ করসপন্ডিং ব্যাংকগুলোর একটা নেগেটিভ পারসেপশন ছিল অ্যাবাউট ইউসিবি ব্যাংক। স্যার সেখান থেকে নিশ্চয়ই একটা উত্তরণ ঘটেছে। তো এখন স্যার আপনাদের অবস্থাটা কি? Yes, we had pressure in terms of our correspondent banking line. গত বছর অগাস্টের পর থেকে কিছু লাইন ইমিডিয়েটলি আপনার ব্লক হয়ে গিয়েছিল বা সাসপেন্ডেড ছিল 24 আগস্টের পরে। বাই ডিসেম্বর অনেকের সঙ্গে মিটিং করার পরে, ওয়ান্স দে গট লিটল মোর কনফিডেন্স, দে স্টার্টেড ওপেনিং দ্য লাইন। অ্যাজ দ্য ইয়ার প্রোগ্রেসড অ্যান্ড correspondent banks knew the development, তারা দে কেম মোর ফোর্থকামিং এবং এর মধ্যেও অনেকেই আবার লাইন ওপেন করেছে। আশা করছি আমরা 2026-এ আমাদের ওয়ান্স উই অ্যাড্রেস দ্য ক্যাপিটাল ইস্যু, আমাদের সম্পূর্ণ লাইনগুলোই আবার ওপেন হয়ে যাবে। সো 26-এ উই আর অ্যাকচুয়ালি এক্সপেক্টিং এ সিগনিফিক্যান্ট গ্রোথ in terms of our import activity, as well as we are also targeting to improve on our export financing as well. স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি সামনের দিনে হয়তো আপনার সাথে আরও অনেক বিষয় নিয়ে কথা হবে।
ধন্যবাদ ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসকে আমাকে সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ, এবং আমাকে অ্যাকোমোডেট করার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা শুনলাম একটি সফলতার গল্প, যে ব্যাংকটা খুব একটি চাপের মধ্য দিয়ে যাচ্ছিলেন দীর্ঘদিন। তো সেই ব্যাংকটা 2025 সালটাকে ওনারা ধরে নিয়েছিলেন হচ্ছে ট্রান্সফরমেশনের একটা বছর, এবং সেইখান থেকে ওনারা সফলভাবে সেই ট্রান্সফরমেশন ওনারা করতে পেরেছেন। এখন ওনারা 2026কে বলছেন অগ্রগতির বছর। সো আমরা আশা করি ওনারা সেই অগ্রগতির বছরে সফলতার সাথে এগিয়ে যাবে, সেই আশাবাদ রেখেই আজকে আমরা এখানে শেষ করছি। সামনের দিকে সামনে হয়তো আমরা আপনাদের সামনে নতুন অতিথি নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ।